আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজনে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ৭১ গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বাংলাদেশের আহ্বান। ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে মুক্তিযুদ্ধের আগের পাওনা ফেরতের দাবি। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন। শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের আলোচনা। এবং পরিবেশ সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সঙ্গে একসাথে কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় বন সংরক্ষণ জরুরি মন্তব্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। ১৯৭১ সালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার দাবি তুলেছে বাংলাদেশ। এছাড়া মুক্তিযুদ্ধের আগের পাওনা ফেরত চেয়েছে ঢাকা। এ ব্যাপারে আরও আলোচনার কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। বৈঠক শেষে সন্তোষ প্রকাশ করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। প্রায় ১৫ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক। দুই দেশের নেতৃত্ব দেন জসিমউদ্দিন ও আমনা বালুচ। সকালের বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্র সচিব সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। পরে এ নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানান, দুই দেশের অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের সাথে আগে যেমনটা বলেছি, বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছে, যেমন আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং ১৯৭১ সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া নিয়ে যে কৌশল। দেখেন, আমরা আমাদের দিক থেকে আমাদের অবস্থানটা তুলে ধরেছি। তারা বলেছে যে তারা এই নিয়ে ভবিষ্যতে আলোচনা অব্যাহত রাখতে চান। তো কাজেই আমি এই আলোচনার প্রেক্ষিতে ভবিষ্যতে আলোচনার জন্য প্রস্তুতি নেব, এটা হচ্ছে আমার অবস্থান। সচিব জানান, দুই দেশের স্থবির সম্পর্ক গতিশীল করতে যোগাযোগ ও বাণিজ্য বাড়ানো ছাড়াও শিক্ষা, সংস্কৃতি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। আমরা এখন এই যে স্থবির যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে স্বাভাবিক করার চেষ্টা করছি এবং সেটা আমরা সম্পূর্ণরূপে আমাদের যে জাতীয় স্বার্থ, সেই জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই আমরা করছি। ফরমার ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন বাংলাদেশের, তার একটা হিসেব অনুযায়ী ৪,০০০ মিলিয়ন US ডলার, আর আরেকটা হিসেবে বলা আছে ৪.৩ বিলিয়ন। আমরা আজকে আলোচনায় এই ফিগারটাই বলেছি। এটা একটা। আরেকটা হচ্ছে যে ১৯৭০ সালে নভেম্বরে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়, সেখানে বিভিন্ন বিদেশি রাষ্ট্র এবং এজেন্সি ২০০ মিলিয়ন US ডলার সমপরিমাণ অর্থ দান করেছিল। সেটারও আমরা এই বৈঠকে হিস্সা চেয়েছি। সচিব জানান, এ মাসের ২৭-২৮ তারিখ ঢাকা সফর করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। সফররত মার্কিন ২ উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এই সমর্থনের কথা জানায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রতিনিধি দল শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে। মার্কিন প্রতিনিধি দলে ছিলেন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এ চুলিক এবং অ্যান্ড্রু হ্যারপ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, ঢাকায় মার্কিন মিশনের প্রধান ট্রেসি অ্যান জ্যাকবসন বৈঠকে উপস্থিত ছিলেন। মার্কিন কর্মকর্তারা ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের উদারতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই বিষয়ে অগ্রগতির জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বকে ধন্যবাদ জানান।
পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বাণিজ্য ও ব্যবসায়িক সম্ভাবনা অন্বেষণের জন্য পাকিস্তানের সাথে সম্পর্ক আরও শক্তিশালী করার উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বলেছেন, কিছু বাধা আছে, আমাদের সেগুলো অতিক্রম করে এগিয়ে যাওয়ার উপায় খুঁজে বের করতে হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সাথে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, তিনি সব সময় সার্কের কাঠামোর মধ্যে পাকিস্তান সহ প্রতিবেশী দেশগুলোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক চান। ডক্টর ইউনুস বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের উচিত দুই দেশের মধ্যে আরও বেশি যুব ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিনিময় করা, যাতে জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পায়। অতীতের কথা উল্লেখ করে পাকিস্তানের পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ ও পাকিস্তানকে দুই দেশের মধ্যে সম্ভাবনা কাজে লাগানোর উপায় খুঁজে বের করতে হবে। আসন্ন কাতার সফরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গী হচ্ছেন বাংলাদেশের 4 জাতীয় নারী ক্রীড়াবিদ। তারা হলেন ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা, ক্রিকেটার সুমাইয়া আক্তার এবং শারমিন সুলতানা। এবারই প্রথম কোন সরকার প্রধানের রাষ্ট্রীয় সফরে সঙ্গী হতে যাচ্ছে নারী ক্রীড়াবিদদের একটি দল। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তার সফর সঙ্গী হতে যাওয়া 4 ক্রীড়াবিদ। বাংলাদেশের এই নারী ক্রীড়াবিদদের প্রধান উপদেষ্টার সঙ্গে কাতার সফরের আমন্ত্রণ জানিয়েছে কাতার ফাউন্ডেশন। প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন 4 নারী ক্রীড়াবিদ। আর্থনা সম্মেলনে যোগ দিতে আগামী সোমবার 4 দিনের সফরে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। পরিবেশ সংরক্ষণে কার্যকর অগ্রগতির লক্ষ্যে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় একসাথে কাজ করবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে সেমিনারে আলোচনা, সমালোচনা ও সকল বিভাজনকে পাশ কাটিয়ে খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় বন সংরক্ষণ জরুরি বলেছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আলিমার রাজির রিপোর্ট। পরিবেশের ভারসাম্য রক্ষা করে প্রাণীকুলের বেঁচে থাকার মৌলিক চাহিদা পূরণে বন অনাদিকাল থেকে অনন্য ভূমিকা পালন করে আসছে। বনভিত্তিক জীবিকা বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু বন উজাড় এবং অপ্রতুল সংরক্ষণ কার্যক্রমের ফলে বিশ্বজুড়ে বনজ সম্পদ হুমকির মুখে পড়ছে, যা খাদ্য নিরাপত্তা সহ সামগ্রিক পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে। বন সংরক্ষণ ও খাদ্য নিরাপত্তার মধ্যে ভারসাম্য বজায় রাখতে জনসচেতনতা, কার্যকর নীতি ও আন্তর্জাতিক সহযোগিতা এবং ঐক্যবদ্ধ প্রয়াসের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে বন ও খাদ্য শীর্ষক সেমিনার। জলবায়ু পরিবর্তনের অভিঘাত, নির্বিচার প্রাণ প্রকৃতি ধ্বংসে বৈশ্বিক বিপর্যয় রোধে কার্যকর অংশগ্রহণ ও সচেতনতায় জোর দেন বক্তারা। আমাদেরকে প্রত্যেকটা বিভাগে, ইভেন সম্ভব হলে প্রত্যেকটা জেলাতে আমাদের মডেল ফরেস্ট তৈরি করতে হবে। অন্তত অ্যাটলিস্ট আমরা হয়তো খাদ্য সেখান থেকে পাবো না, আমাদের ছাত্রছাত্রীরা শিখতে পারবে, গবেষণা করতে পারবে। এখন সময় আসছে খাদ্যের জন্য বন তৈরি করা। বনের থেকে খাদ্য না, আমাদের খাবার, আমাদের টিকে থাকার জন্য খাদ্যের বন এটা আসছে পৃথিবীতে। এখন এটা নিয়ে কথা বলছে। যার যার বাড়ির আঙ্গিনায় একটা বনজ, একটা ফলজ এবং ভেষজ উদ্ভিদের চারা লাগাবেন। লাগিয়ে শুধু হবে না, আগামী বছর যেন ওটা টিকে থাকে তার পরিচর্যা করতে হবে। ভবিষ্যতের নিরাপদ আবাস নিশ্চিতে সকল মত পথের ঊর্ধ্বে থেকে কাজ করার প্রত্যয় জানান বিশিষ্টজনেরা। এনজিও, বিশ্ববিদ্যালয়, মিডিয়া হাউসেস, সরকার, আমাদের সবাইকে এক জায়গায় আনতে হবে। বিভাজনের রাজনীতি অনেক রকম ক্ষতি এ দেশকে করেছে। সবচেয়ে বড় ক্ষতি করেছে কি জানেন? টাকা পয়সা এগুলো তো আছেই, তার চেয়ে বড় ক্ষতি হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। প্রকৃতি জীবন আমাদের পরিবেশ সংরক্ষণে আসলেই বড় ভূমিকা পালন করেছে। তিনি এবং তার টিমকে আমরা ধন্যবাদ জানাই যে আজকে আমরা এই সেদিকে একসাথে হলাম। এই উদ্যোগটুকু জিয়ে রাখতে চাই। প্রকৃতি জীবন সম্পর্কের ব্যাপারে আমার নিজের কিছু পরিকল্পনা আছে, কিভাবে এটিকে আমরা একটু প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রকৃতি জীবন একসাথে হওয়া, আমাদের অন্যান্য সাথীদেরকে নিয়ে আমরা করতে চাই। রাজনৈতিক পট পরিবর্তন যাই হোক, আমাদের দেশের জন্য, আমাদের এই পরিবেশ প্রকৃতির জন্য আমাদের যা করার সেটা কিন্তু আমাদের করতেই হবে। কারণ এটার সাথে কিন্তু আমাদের জীবন জড়িত। সবাই কিন্তু অনেক স্বার্থপর আসলে আমরা, কারণ নিজেরটা শুধু বুঝি। এই যে আশেপাশে যা আছে
তাদের কথাও কিন্তু চিন্তা করতে হবে। যে পরিবেশটাকে দিন দিন আমরা রুগ্ন করে ফেলছি, আজকে যত দূষণ আছে সব দূষণের কারণ কিন্তু আমরা লাভের আশায় আমরা কিন্তু একবারও চিন্তা করছি না কি করছি। আর এই যে শর্টকাটে সব কিছু অর্জন, এই মূল্যবোধের যে অবক্ষয়, এই মূল্যবোধের অবক্ষয় কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। এই যে আশেপাশে যা আছে সব কিছুকে কিন্তু ভালো রাখতে হলে কিন্তু আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই কিন্তু এই বাংলাদেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় সেমিনারের আয়োজক বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আরো যে থাকছে। বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। গাজায় বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় অন্তত 29 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে রাফায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে 5 জন, আর জাবালিয়ায় নিহত হয়েছে আরও 4 জন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা হামাসের এক সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যে একটি হামলা পরিকল্পনার সাথে যুক্ত ছিল। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের অভিযোগ এনেছে কাতারের আমির। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান জিম্মি মুক্তিদূত অ্যাডাম বোয়েলার জানিয়েছেন গাজায় ইসরায়েলি হামলা তখনই শেষ হবে যখন হামাস সব অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেবে। ওদিকে নিউ ইয়র্ক টাইমসের জন্য সামার আবু এল উফের তোলা এক ফিলিস্তিনি শিশুর ছবি ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে। এ পর্যায়ে নিটল টাটা কৃষি সংবাদ। রাঙামাটি পাহাড়ে পাহাড়ে শোভা পাচ্ছে সূর্যমুখী ফুল। পাহাড়ে কৃষকদের কাছে দিন দিন জনপ্রিয় হচ্ছে সূর্যমুখী ফুলের চাষ। খরচ কম এবং বেশি লাভের আশায় কৃষি বিশেষজ্ঞদের পরামর্শে বিকল্প চাষ হিসেবে সূর্যমুখী ফুল চাষে ঝুঁকছেন রাঙামাটির চাষিরা। রাঙামাটি থেকে মনসুর আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সৈয়দ আদিত্যের রিপোর্ট। রাঙামাটির বিভিন্ন উপজেলা সহ সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের শুকরছড়ি বিভিন্ন মাঠের বিস্তীর্ণ জমি এখন হলুদ রঙে ভরে উঠেছে। পাহাড়ের পতিত জমিতে প্রদর্শনী প্রকল্পের আওতায় এই সূর্যমুখীর ফুলের চাষ করেছেন কৃষক। এবার ফলন ভালো হওয়ায় খুশি তারা। আবহাওয়া অনুকূলে থাকলে 1 বিঘা জমি থেকে 8 থেকে 10 মণ বীজ এবং প্রতি মণ বীজ থেকে 17 কেজি তেল পাওয়া যাবে বলে আশা করছেন তারা। বহু লাভবান হয়েছি। আমি ডুলি বুড়াই তেল বানাব। পাহাড়ের পাদদেশে সূর্যমুখীর ফুলের বাগান দেখতে দূর দূরান্ত থেকে ছুটে যাচ্ছেন দর্শনার্থীরা। আসলে আমার জীবনে কোনোদিন এরকম সূর্যমুখী ফুল বাগান সামনে থেকে দেখা হয়নি, তো প্রথমবার আসলাম, দেখে খুবই আনন্দ লাগতেছে, খুবই ভালো লাগতেছে। ফেসবুকে দেখে ভালো লাগছে, এজন্য ভালো লাগা থেকে আজকে আমরা এখানে রিলস বানাতে আসলাম আর কি। পার্বত্য অঞ্চলে যদি আরো কয়েকটা এরকম বাগান হয় আসলে অনেক ভালো হবে। এই বছর পাহাড়ে 70 হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। তবে সূর্যমুখীর বীজ থেকে তেল উৎপাদনে কৃষকদের মেশিন দেওয়ায় সরকারি সহায়তা কামনা করছেন কৃষি কর্মকর্তা। বিভিন্ন প্রকল্প থেকে এখন আমাদের যে মেশিনগুলো আসছে, এই মেশিনগুলো দিয়ে আমাদের কৃষকরা তেল নিষ্কাশন ক্ষেত্রে বিব্রতিকর পরিস্থিতিতে পড়ছেন, এবং প্রতিটি ইউনিয়নে যদি একটি করে তেল নিষ্কাশনের যন্ত্র দেওয়া হয় তাহলে আমাদের কৃষকদের জন্য অনেক উপকৃত হবেন। দেশে ভোজ্য তেলের সংকট নিরসনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সূর্যমুখী চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে দেওয়া হচ্ছে সার ও বীজ। সৈয়দ অদিত, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। ভোলা শহরে বেওয়ারিশ রোগাক্রান্ত ও শরীরে পচন ধরা কুকুরের সংখ্যা বাড়ছে। এসব বেওয়ারিশ কুকুরের ভ্যাকসিন, চিকিৎসা এবং পুনর্বাসনে নেই কোনো কার্যকর উদ্যোগ। এতে রোগ জীবাণু ছড়িয়ে পড়ার পাশাপাশি চরম স্বাস্থ্য ঝুঁকিতে শহরবাসী। সংকট নিরসনে সমন্বিত পরিকল্পনা জরুরি বলেছেন সচেতন নাগরিকরা। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভোলা প্রতিনিধি হারুনের রশিদের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট।
ভোলা শহরে বেড়ে চলা আক্রমণাত্মক বেওয়ারিশ কুকুরের সৃষ্টি হয়েছে সংকট। সদর হাসপাতালের তথ্য বলছে প্রতিদিনই কুকুরের আঁচড় কিংবা কামড়ের শিকার হচ্ছেন 7 থেকে 8 জন। কুকুরটা আসলে নিধন করা যাবে না, এটা আইনত মানে এটা অপরাধ। তবে তাদেরকে যদি আমরা সুস্থ করতে পারি সেটা প্রাণী সম্পদ দেখবে। তবে কেউ যদি এরকম কামড় দ্বারা, কুকুর বা বিড়াল দ্বারা আঁচড় বা কামড় দেয়, সেটা আমাদের জেলা হাসপাতাল থেকে সে ভ্যাকসিনটা পাবে। পরিবেশ প্রতিবেশে দুর্গন্ধ এবং রোগ জীবাণু ছড়াচ্ছে রোগাক্রান্ত ও শরীরে পচন ধরা কুকুর। এসব কুকুরকে ভ্যাকসিন দেওয়া কিংবা চিকিৎসা ও পুনর্বাসনে নেই কোনো উদ্যোগ। এই অসুস্থ এবং বিভৎস কুকুরগুলো দেখে আমাদের ছেলেমেয়েরা খুবই ভীত সন্তুষ্ট হয় এবং এরা স্কুলে যেতে সমস্যা হয়, আমরা সাথে যেতে হয় তাদের একটা সঠিক চিকিৎসা ও সুব্যবস্থা নেওয়ার। পরিবেশগত দিক থেকেও এগুলি খুব ভয়াবহতা একটা ঝামেলা সৃষ্টি করতেছে। কুকুরের রোগ নিরোধনের জন্য এবার চিকিৎসার জন্য এরকম একটা পদক্ষেপ গ্রহণ করুক। সংকট নিরসনে গণটিকা কর্মসূচি সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। গুরুত্বের সাথে দেখে সেগুলোর কত দ্রুততার সাথে চিকিৎসা করা যায় এবং এই কুকুরগুলোকে ভালো করা যায় সেই ব্যবস্থাটি আমরা করব। এই সমস্ত চর্মরোগী কুকুরকে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি চিকিৎসা করাইতে উৎসুক থাকে, সেই লোকের অধীনে কুকুরটা থাকতে হবে। মানুষ ও প্রাণীর মধ্যে ভারসাম্যপূর্ণ সহাবস্থান তৈরির মাধ্যমে মানবিক ও নিরাপদ সমাজ নিশ্চিতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ সব মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জানাবো খেলার খবর। যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। ৭১ গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বাংলাদেশের আহ্বান। ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে মুক্তিযুদ্ধের আগের পাওনা ফেরতের দাবি। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন। শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের আলোচনা। এবং পরিবেশ সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সঙ্গে একসাথে কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় বন সংরক্ষণ জরুরি মন্তব্য। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channeline.com-এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।